হ্যাঁ, তারপরে শুরু করি। দেখি এটা এবার কতক্ষণ পারবো। আচ্ছা, ওই যে, হ্যাঁ, তো Dr. justified Dr. Faustus as an embodiment of Renaissance spirit. Renaissance spirit. Dr. Faustus as an embodiment of Renaissance spirit. ডক্টর ফস্টাস তার মধ্যে রেনেসার গুণাবলীগুলো আমরা পাই। আমরা সেগুলো আসলে কি কি গুণাবলী গুলো পাই আমরা জানি যে ডক্টর ফস্টাস সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে। সেটা হচ্ছে যে ডক্টর ফস্টাস মূলত হচ্ছেন উনি একজন স্কলার, বিদগ্ধ ব্যক্তি। তিনি যে এটা একটা নাটক, এই নাটকের মধ্যে ডক্টর ফস্টাস প্রধান চরিত্র। সে হচ্ছে জ্ঞানের সকল ক্ষেত্র তিনি অন্বেষণ করেছেন এবং সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হয়েছিলেন। আমি আবার বলি, এটা কিন্তু নাটকের একজন চরিত্র। এবং অবশেষে তার মনে হয়েছে যে সে আর দুনিয়াতে শিখার কিছু নেই, তাকে অতিরিক্ত শিখতে হবে। এখন শিখবে কি? সবকিছু শিখে পড়া বাকি আছে, খারাপ জিনিস শিখা। খারাপ জিনিস হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। পরবর্তীতে সে শয়তানের সাথে চুক্তি করে যে সে ব্ল্যাক ম্যাজিক শিখবে। এতে তার উপকারিতা কি? উপকারিতা হচ্ছে এটা শিকার পরে সে যা চাইবে পৃথিবীতে তাই সে পাবে। আর অপকারিতা কি? অপকারিতা হচ্ছে মৃত্যুর সময় তার আত্মাটা স্বর্গে যাবে না, মৃত্যুর সময় তার আত্মাটা মানে ডেভিল বা লুসিফার কিংবা শয়তানে তার আত্মাটাকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তো এই শর্তে সে রাজি হয় এবং ডক্টর ফস্টাস রাজি হয়ে সেখানে চুক্তি করেন, এবং চুক্তি করে তিনি, আমরা দেখতে পাই যে ওকে শেষ করে নিতে খুব কষ্টের। তো আমরা তার মধ্যে রেনেসান্স কি কি গুণাবলী পাই। আর একটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ কমিক সিনস অফ ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাসের মধ্যে অনেকগুলো হাসির জিনিস আছে, কমিক সিন আছে। তো আমি মূলত কমিক সিনের উত্তরের উপর বেশি গুরুত্ব দেই নাই, দিয়েছি রেনেসান্স স্পিরিট। ওটাই মূলত প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। The Renaissance is a period of profound intellectual and cultural transformation in Europe. The Renaissance is a period of profound intellectual and cultural transformation in Europe. রেনেসা ইউরোপের মধ্যে একটি বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশাল পরিবর্তনের সময়। হ্যাঁ, আমরা এর আগেও এর কাহিনী কিছুটা জানি যে 1453 সালে খ্রিস্টানরা হেরে যাওয়ার পরে খ্রিস্টান পাদ্রীদের সকল বই, যেগুলো এরিস্টটল সক্রেটিস লেখা, সব মানুষের হাতে পৌঁছায় এবং এর মধ্য দিয়ে পুনর্জাগরণ হয় শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, বুদ্ধিবৃত্তিক সব দিকেই। এটাকে বলা হয় রেনেসা। যাই হোক, ইট ইজ ক্যারেক্টারাইজড, এই রেনেসাটাকে বর্ণনা করা যায় এ রিভাইভাল অফ ক্লাসিক্যাল লার্নিং। আমরা জানি ক্লাসিক্যাল লেখাপড়াগুলো আবার নতুন করে মানুষ পড়া শুরু করলো, মানবতা, হিউম্যানিজম এবং কোশ্চেন অফ ট্রেডিশনাল অথরিটি। এবং ট্রেডিশনাল অথরিটি আমরা জানি যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর যে ধর্মীয় গোঁড়ামি সেগুলোর বিরুদ্ধে প্রশ্ন করা শুরু করলো এই রেনেসান্সে উদ্বুদ্ধ মানুষগুলো। ডক্টর কস্টাস এম্বডিজ দ্য রেনেসান্স স্পিরিট। ডক্টর কস্টাসের মধ্যে আছে এই রেনেসান্স আদর্শগুলো আছে। থ্রু হিজ কোয়েস্ট ফর নলেজ, ক্লাসিক্যাল লার্নিং, রেভিলিয়ন এগেনস্ট অথরিটি, ট্রাজিক অ্যাম্বিশন, লাভ ফর দ্য কমিক ইনসিডেন্টস। ডক্টর ফস্টাস তার মধ্যে আমরা রেনেসার গুণগুলো পাই কোনগুলো? সেটা হচ্ছে তার জ্ঞানের প্রতি তীব্র অন্বেষা, হিজ কোয়েস্ট ফর নলেজ, জ্ঞানের জন্য আকাঙ্ক্ষা। হিজ কোয়েস্ট ফর ক্লাসিক্যাল লার্নিং, ক্লাসিক্যাল শিক্ষা দীক্ষার প্রতি তার আকাঙ্ক্ষা। হিজ রেভেলিয়ন এগেনস্ট অথরিটি, তিনি তৎকালীন অথরিটির বিরুদ্ধে মানে ধর্মীয় অথরিটির বিরুদ্ধে তিনি গিয়ে তিনি কিন্তু ব্ল্যাক ম্যাজিক শিখছেন। এটাও কিন্তু একটা যে তার যে ধর্মীয় যে গোঁড়ামির বিরুদ্ধে তিনি গিয়ে অবস্থান নিয়েছেন, এটা হচ্ছে রেভেলিয়ন, বিদ্রোহ এগেনস্ট অথরিটি। ট্রাজিক অ্যাম্বিশন, ট্রাজিক অ্যাম্বিশন অর্থ হচ্ছে করুণ পরিণতি, তার ইচ্ছা। এবং আরেকটা হচ্ছে যে লাভ ফর দ্য কমিক ইনসিডেন্টস। এগুলোও কিন্তু তিনি আসলে কমিকে তিনিও একটু তার মধ্যে একটু রসবোধ ছিল। এটাও একটা রেনেসান্স গুণাবলী। যাই হোক, এই সবগুলো গুণ আমরা তার মধ্যে পাই। লাস্টের অংশটুকু অ্যাড করা তোমরা নিজেরাই বুঝতে পারতেছো, যেহেতু লাভ ফর কমিক ইনসিডেন্টস, এটা হচ্ছে যে যদি কমেডি আসে তাহলে এই অংশটুকু তোমরা অ্যাড করে দিবে। ডিউরিং দা, আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। লেখা কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, ঠিক আছে। দেখো, ডিউরিং দ্য রেনেসার সময় স্কলার্স অ্যান্ড থিঙ্কার্স, পণ্ডিত ব্যক্তি এবং চিন্তাশীলেরা ওয়ার ইন্টারেস্টেড টু ডিফারেন্ট কাইন্ডস অফ নলেজ। তারা অত্যন্ত বিভিন্ন জ্ঞানের প্রতি খুবই তারা আগ্রহী ছিলেন। ঠিক তেমনি ডক্টর ফস্টার সেলস হিজ সোল, ডক্টর ফস্টার তার আত্মাকে বিক্রি করে দেয় টু দ্য ডেভিল, শয়তানের কাছে বিক্রি করে দেয়, ইন এক্সচেঞ্জ অফ নলেজ অ্যান্ড পাওয়ার,
ক্ষমতা এবং শক্তির পাওয়ার জন্য সে তার নিজের আত্মাকে বিসর্জন দেয়, যেটা হচ্ছে একটা রেনেসাঁস গুণাবলী। যে গুণাবলী এটা না যে আত্মাকে বিসর্জন দেয়, গুণাবলী সেটাই যেটা সে জ্ঞানের প্রতি পাগল, মানে জ্ঞান অন্বেষণ করার যে তীব্র আকাঙ্ক্ষা সেটা। হি স্টাডিজ তিনি পড়ালেখা করেন ডিফারেন্ট সাবজেক্টস লাইক ফিলোসফি, মেডিসিন, থিওলজি। তিনি ফিলোসফি নিয়ে, মেডিসিন নিয়ে, থিওলজি নিয়ে, থিওলজি মানে ধর্মতত্ত্ব, মেডিসিন মানে চিকিৎসা বিদ্যা, ফিলোসফি অর্থ হচ্ছে দর্শন, এগুলো নিয়ে পড়ালেখা করেন। হি সিক্স ফরবিডেন নলেজ, এবং শিখতে শিখতে একটা সময় সে বলে আত্মশিখার বাকি নাই, আমাকে নিষিদ্ধ জ্ঞান আহরণ করতে হবে। হি কনসিডার্স ফরবিডেন নলেজ, তিনি নিষিদ্ধ জ্ঞানকে মনে করেন অ্যাজ সুপ্রিম নলেজ। এই কারণেই তিনি বলেছেন এ সাউন্ড মিউজিশিয়ান ইজ এ মাইটি গড, একজন সত্যিকারের জাদুকর হচ্ছে শক্তিশালী সৃষ্টিকর্তার সমান। আচ্ছা, এই যে বললাম যে আসলে রেনেসাঁস গুণাবলী যে জ্ঞান অন্বেষণ করা তীব্র আকাঙ্ক্ষা, সেটা যে ভালো হোক আর খারাপ হোক। যাই হোক, সেকেন্ড দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর পস্টাস রিফ্লেক্টস রেনেসাঁস ইন্টারেস্ট ইন ক্লাসিক্যাল লার্নিং এন্ড হিউম্যানিজম। আমরা ডক্টর পস্টাসের মধ্যে ক্লাসিক্যাল লার্নিং এবং হিউম্যানিজমের জন্য তীব্র আকাঙ্ক্ষা দেখতে পাই, এটাও একটা রেনেসাঁস গুণাবলী। ওয়াইল যখন দ্য প্লে এক্সপ্লোর সিরিয়াস থিম, যখন আমরা গল্পের মধ্যে বা এই নাটকটি যখন সিরিয়াস থিম নিয়ে আলোচনা করে, ঠিক তখনই দ্য কমিক সিনস প্রোভাইডস মোমেন্টস অফ রিলিফ ফর অডিয়েন্স। কমিক সিন তোমার হচ্ছে যে অডিয়েন্সদেরকে একটু শান্তি বা মুক্তি দেয়। অথচ গল্পের মধ্যে তো শুধু কান্নাকাটি মারামারি থাকলে হবে না, গল্পের মধ্যে রসবোধও থাকতে হবে। ঠিক তেমনি নাটকের মধ্যে যেমন সিরিয়াস থিম নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক একইভাবে কমিক সিন গুলো আমাদের অডিয়েন্সদেরকে একটু মজা দিয়েছে। ফস্টাস ইজ ওয়েল ভার্সড ইন এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ। ফস্টাস প্রাচীন যে ল্যাঙ্গুয়েজ গুলোতে, যেমন পুরাতন গ্রিক ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ গুলো সে খুব ভালো বলতে পারতো, সে পড়তে পারতো। যাই হোক, হি সাইটস তিনি উল্লেখ করেন দ্য নেম অফ ফেমাস ফিলোসোফার্স, পোয়েটস এন্ড হিরোজ থ্রু আউট দ্য প্লে। তিনি পুরো নাটক জুড়ে বিভিন্ন ফিলোসোফারের নাম, দার্শনিক অ্যারিস্টটল, সক্রেটিসের নাম, কবিদের নাম এবং বিভিন্ন নায়কদের নামও তিনি উল্লেখ করেন। হি অলসো শোজ এ হিউম্যানিস্ট কনসার্ন ফর ইমপ্রুভমেন্ট অফ দ্য ম্যানকাইন্ড। এবং শুধু তাই না, তিনি মানুষের কিভাবে উন্নয়ন করা যায় সেটা নিয়েও তিনি চিন্তিত ছিলেন, সেই মনোভাবটাও তিনি দেখান। বিশেষ এছাড়াও হি শোজ দ্য ইন্টারেস্ট, এছাড়াও তিনি তোমার হচ্ছে যে ইন্টারেস্ট দেখান ফর দ্য এক্সপ্লোরেশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর এই এক্সপ্লোরেশনে। হি সেজ তিনি বলেন আই উইল হ্যাভ দ্যাম ফ্লাই টু ইন্ডিয়া ফর গোল্ড। আমি গোল্ড পাওয়ার জন্য সারা পৃথিবী ঘুরবো, ইন্ডিয়াতে যাব, এবং র্যানসেক তন্ন তন্ন করে খুঁজবো ওশেন সমুদ্র, ফর দ্য ওরিয়েন্ট পাল, প্রাচ্যের মুক্তা পাওয়ার জন্য। অথচ জ্ঞান, সম্পদ, যাই হোক, এগুলোর জন্য তিনি বলছেন সারা পৃথিবী তিনি তন্ন তন্ন করে খুঁজবেন, তিনি এক্সপ্লোর করবেন। এগুলো সব হচ্ছে তোমার রেনেসাঁস গুণাবলী। তৃতীয়ত, ডিউরিং দ্য রেনেসাঁস সময় পিপল স্টার্টেড কোয়েশ্চেনিং, মানুষ প্রশ্ন শুরু করেছিল দা কোয়েশ্চেনিং দ্য পাওয়ার অফ চার্চ অ্যান্ড দ্য আদার ট্রেডিশনাল অর্গানাইজেশন। এই সময় মানুষ যে মানে ওই যে ধর্মীয় যে উপাসনাগুলো, যে চার্চ যারা পাদ্রীরা, তারা যেমন অন্যায়ভাবে বিভিন্ন কাজ করতেছিল, তখন তার বিরুদ্ধে প্রশ্ন করা শুরু করতেছিল এই রেনেসাঁস মানুষগুলো। ঠিক একই বৈশিষ্ট্য আমরা ডক্টর কস্টাসের মধ্যে পাই। যাই হোক, দে এনকারেজ ইন্ডিভিজুয়ালস, তারা প্রত্যেক সবাইকে তারা উৎসাহিত করে টু চ্যালেঞ্জ দ্য ইউজুয়াল ওয়েজ অফ ডুইং থিংস। জীবনযাত্রা, যেভাবে জীবন চলে, যেভাবে সমাজ চলে, যেভাবে পৃথিবী চলে, এটাকে প্রশ্ন করার জন্য সাধারণদেরকে উদ্বুদ্ধ করেছিলেন। এই নাটকের মধ্যে ডক্টর ফস্টাস রেভেলস এগেইনস্ট দ্য রুলস অফ সোসাইটি। ডক্টর ফস্টাস সমাজের তথাকথিত নিয়মের বিরুদ্ধে তিনি কথা বলেন। তিনি যান এগেইনস্ট গড, তিনি গডের বিরুদ্ধে কথা বলেন। হি মেক্স দ্য ডিল উইথ ডেভিল, তিনি শয়তানের সাথে চুক্তি করেন টু গেইন দ্য নলেজ এন্ড পাওয়ার। দেয়ার ইজ মাস হিউমর ইন দ্য প্লে, এই নাটকের মধ্যে অনেক হিউমর আছে, রসবোধ আছে। দ্য হিউমর কন্ট্রাস্ট শার্পলি উইথ ফস্টাস ট্রাজিক ফল। এই হিউমর গুলো ডক্টর ফস্টাসের করুণ পরিণতির সম্পূর্ণ বিপরীত। এই অংশটা নীল কালি দিবা যদি প্রশ্ন আসে তোমার যে হিউমর সিন বা কমিক সিন, এই জিনিস, এই প্রশ্ন আসে। যাই হোক, চতুর্থত, ডক্টর ফস্টাস অলওয়েজ রিমেন্স ওয়ারিড অ্যাবাউট হিজ অ্যাম্বিশন টু মাস্টার অল নলেজ অ্যান্ড হিজ ফিয়ার অফ ইটার্নাল ড্যামনেশন। বলতেছে আসলে ব্যাপারটা হচ্ছে ডক্টর ফস্টাস অলওয়েজ রিমেন্স ওয়ারিড, তিনি সবসময় চিন্তায় থাকতেন, কারণ যত কিছুই না করুন কেন, কারণ হি ইজ টেম্পটেড, সে প্রলুব্ধ বাই ডেভিলস অফার অফ ওয়ার্ল্ডলি প্লেজার এন্ড পাওয়ার। তিনি বৈশ্বিক এই সুখ এবং বৈশ্বিক এই ক্ষমতার মাধ্যমে, ক্ষমতা ক্ষমতার মাধ্যমে তিনি আসলে প্রলোভিত হয়েছিলেন। হাউএভার তিনি, যাই হোক, হি অলসো ফিলস গিল্ট অফ হিজ সিন, তিনি তার অপরাধ বোধের জন্য তার মধ্যে এক ধরনের গিল্ট কাজ করতো, অপরাধ বোধ কাজ করতো। এই কারণে তিনি বলছিলেন মাই হার্ট ইজ সো হার্ড এন্ড আই ক্যানট রিপেন্ট। আমার হৃদয়টা এমন কঠোর পাথর হয়ে গেছে, আমি নিজে সেটাও রিপেন্টও করতে পারতেছি না। হ্যাঁ, মানে এটার প্রতিকার কিংবা হচ্ছে যে ওই কি বলে এটার এটার শাস্তিটাও আমি
ফিল করতে পারতেছি না। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডক্টর ফস্টার্স ট্রাজিক প্লট, ডক্টর ফস্টার্সের করুণ পরিণতি লাইজ আছে ইন হিজ এক্সেসিভ অ্যাম্বিশন, তার উচ্চাকাঙ্ক্ষার মধ্যেই আসলে নিহিত। তার উপর করুণ পরিণতি কেন? তার উচ্চ আকাঙ্ক্ষা, এক্সেসিভ অ্যাম্বিশন। আমরা আমরা ম্যাকবেথও দেখেছি যে এক্সেসিভ অ্যাম্বিশন, যেটাকে আমরা বলি হুব্রিস, এইটাই হচ্ছে মূলত সবার দেখে যে ট্রাজিক পরিণতির জন্য দায়ী। অন্যদিকে দ্য ফানি ক্যারেক্টার্স ইন দা, এই নাটকের মধ্যে ফানি ক্যারেক্টার গুলো শো দেখায় ফস্টাস ব্যাড চয়েস এন্ড মেক্স হিজ ডাউনফল ইভেন স্যাডার। হ্যাঁ, ট্রাজিক ক্যারেক্টার গুলো দেখায় যে ফস্টাসের যে এই যে চয়েসটা আসলে যে পছন্দহীন চয়েস এবং তার যে ডাউনফল, তার এই করুণ পরিণতিকে আরো স্যাডার বানায়। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে যে যার এরকম করুণ পরিণতি, তার এরকম রসবোধ থাকা তো উচিত না। তা সে বিভিন্ন, আমরা জানি যে নাটকের মধ্যে সে বিভিন্ন মিথোলজিক্যাল ক্যারেক্টারদেরকে নিয়ে আসে, হেলেনকে নিয়ে আসে, আরো কি কি নিয়ে আসে, আরো কি কি কথাবার্তা বলে, ফানি কথাবার্তা বলে হেলেনকে। সে হেলেনকে সে চুমু দিতে চায়। এই যে ফানি ক্যারেক্টার, ফানি আচরণ বা ফানি ক্যারেক্টার গুলো আসলে তার যে ব্যাড চয়েস সেটাকে নির্দেশ করে। আরেকটা হচ্ছে যে তার যে, হ্যাঁ, এন্ড যাই হোক, আচ্ছা যাই হোক, তার এবং তার ডাউনফলকে আরো স্যাডার মানে আরো কষ্ট হয়। দ্য প্লে ওয়ান্স, এই নাটকটি সতর্ক করে দ্য অডিয়েন্সকে টু লার্ন ফ্রম ফস্টাস এক্সাম্পল, ফস্টাসের এক্সাম্পল থেকে শিখতে আমাদেরকে ইয়া করে, জানা, ইনফর্ম করে। দ্য প্লে সাজেস্ট, এই নাটকটি আমাদেরকে বলে, দেয়ার ইজ এ প্রাইস টু পে এক্সেসিভ অ্যাম্বিশন এন্ড প্রাইড, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা বা অহংকার, প্রাইড, অহংকার, অহংকারের করুণ পরিণতি অবশ্যই আছে বা দিতে হয়। দেয়ার ইজ এ প্রাইস। দা প্লে অলসো কোয়েশ্চেন্স, এই নাটকটা আরো কোশ্চেন করে দ্য ভ্যালিডিটি অফ রেনেসান্স ভ্যালুজ অফ ফ্রি এনকোয়ারি উইদাউট স্পিরিচুয়াল পারপাস। এইটা একটা মূল কথা। দেখো, এই 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 নাটকটা তোমাকে মানে রেনেসান্স যে কোয়ালিটি, এটাকে আসলে যে সাপোর্ট করে তা না। রেনেসান্স কোয়ালিটিকে, রেনেসান্স বৈশিষ্ট্যকে আসলে প্রশ্ন ছুড়ে দেয় যে, যে রেনেসান্সের মধ্যে ধর্ম থাকে না, স্পিরিচুয়াল পারপাস থাকে না, সেই রেনেসাঁ আসলে মানুষের জন্য উপকার না। যেমন আমরা ডক্টর ফস্টার, সে রেনেসান্স কোয়ালিটি ছিল তার মধ্যে, সে জ্ঞানের প্রতি তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু সে ধর্মকে রিজেক্ট করছে। স্পিরিচুয়াল পারপাস তার মধ্যে ছিল না। তাহলে এই রেনেসার তো কোনো ভ্যালু নাই। তাহলে এই রেনেসান্স ভ্যালু অফ ফ্রি ইনকোয়ারি, মুক্ত স্বাধীনতা, মুক্ত স্বাধীনতা উইদাউট স্পিরিচুয়াল পারপাস, স্পিরিচুয়াল পারপাস হচ্ছে ধর্মীয় কোন মূল্যবোধ ছাড়া মুক্ত স্বাধীনতার এই রেনেসান্স বৈশিষ্ট্যকে প্রশ্ন ছুড়ে দেয় এই নাটক। যাই হোক, টেকিং এভরিথিং ইনটু কনসিডারেশন, সবকিছু বিবেচনা নিয়ে বলা যায়, ডক্টর পস্টাস এম্বডিজ, অর্থাৎ ডক্টর পস্টাসের মধ্যে বিদ্যমান দ্য রেনেসান্স স্পিরিট, রেনেসান্স আদর্শ, বাই হিজ রিলেন্টলেস পারসুইট অফ নলেজ, তার জ্ঞানের প্রতি তীব্র আকাঙ্ক্ষা এবং রিজেকশন অফ ট্রেডিশনাল অথরিটি, এবং ওই গতানুগতিক সমাজের রীতিনীতিকে তিনি আহ, বহিষ্কার করা, এবং এক্সপ্লোরেশন অফ ফরবিডেন নলেজ, এবং এক্সপ্লোরেশন ফরবিডেন রিয়ালস, নিষিদ্ধ জ্ঞান, নিষিদ্ধ জিনিসের প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা এবং ট্রাজিক অ্যাম্বিশন। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে, কমিক সিনস ইন দ্য প্লে অলসো এনরিচ দ্য ন্যারেটিভ টোন, রিইনফোর্স থিমস এন্ড হাইলাইটস ফস্টার্স ট্রাজিক আর্ক। আমার মনে হয় একটু কঠিন মনে হচ্ছে তোমাদের মধ্যে যতটুকু। যাই হোক, এটা পড়ো। আমি